আবার একটা ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আমাদের মোটামুটি সেমিস্টার 1 এর 20 নম্বরের যে প্রশ্নগুলো ছিল সেগুলো সবই আমি করিয়ে দিয়েছি, বুঝিয়েও দিয়েছি। তো আপাতত এখনো যাদের পিডিএফ পেতে অসুবিধা হচ্ছে তারা আমার ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করলেই ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সানই আমি পিডিএফ পাঠিয়ে দেবো। আজ আমি শুরু করছি সেমিস্টার 1 এর 5 নম্বরের প্রশ্ন নিয়ে, এবং সেটা CC1 এর যে 5 নম্বরের যে প্রশ্ন সেইটা সিরিজ এখন থেকে শুরু করব। আজ যে প্রশ্নগুলো অ্যাজ ইউজুয়াল পিডিএফে যে প্রশ্নগুলো ছিল 5 মার্কসের, সেখান থেকেই সেই সিকোয়েন্স অনুযায়ী আমি শুরু করছি এবং প্রথম থেকেই আজকে আমি ভালোভাবে আরও দেওয়ার চেষ্টা করব। আজকে প্রথম যে প্রশ্নটি পড়াবো সেটি হচ্ছে হিস্ট্রি এবং ইতিহাসের মধ্যে পার্থক্য। অতীত সম্পর্কে মানবজাতির সযত্ন অনুসন্ধান, বিশ্লেষণ ও ব্যাখ্যার যে পদ্ধতিগত বিদ্যাচর্চা আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠেছে তাকে ইংরেজিতে বলা হয় হিস্ট্রি, এবং বাংলা ভাষায় এই পরিপর্যায়বাচী শব্দ হিসেবে ব্যবহৃত হয় ইতিহাস। কি বললাম না, অতীত সম্পর্কে একটা মানবজাতির যে সযত্ন অনুসন্ধান, যে প্রাচীন যুগে যে কি হয়েছিল আগে, মানে আমাদের যে কোনো ঘটনার অতীতে কি হয়েছিল তার অনুসন্ধান, বিশ্লেষণ এবং ব্যাখ্যা যে পদ্ধতিগতভাবে বিদ্যাচর্চার করা হয় বিভিন্ন দেশে, তাকে ইংরেজিতে বলা হয় হিস্ট্রি আর বাংলায় বলা হয় ইতিহাস। যদিও এই দুটি শব্দ অনেক সময় সমার্থক অর্থে ব্যবহৃত হয়, তথাপি এগুলির উৎপত্তি, অর্থবোধকতা, ব্যাখ্যা ও প্রয়োগে যথেষ্ট তাত্ত্বিক পার্থক্য লক্ষিত হয়। হিস্ট্রি এবং বাংলা শব্দে হিস্ট্রি এবং ইতিহাস শব্দটি দুটো একই সমার্থক বলে মনে হলেও তার কিন্তু অনেকগুলো পার্থক্য আছে। হিস্ট্রি এবং ইতিহাসের যে দুটো শব্দ তার উৎপত্তিগত পার্থক্য আছে, তার অর্থবোধকতার পার্থক্য আছে এবং তার ব্যাখ্যা এবং প্রয়োগেও যথেষ্ট কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহ অস ঘ ঞ ধাতু থেকে, যার আবিধানিক অর্থ দাঁড়ায় এমন এক সত্য কাহিনী যা পূর্বে ঘটেছিল। এর থেকে প্রতীয়মান হয় যে ইতিহাস বলতে অতীতের এমন সব কাহিনীর বৃত্তান্ত বোঝানো হয় যা সত্য বলেই গণ্য হয়। অপরদিকে ইংরেজি হিস্ট্রি শব্দটির শিকড় প্রাচীন গ্রিক হিস্টোরিয়া, অর্থাৎ যার অর্থ সযত্ন অনুসন্ধান বা গভীর অনুসন্ধানমূলক জ্ঞান। দেখ, এছাড়া ল্যাটিন শব্দ হিস্টর এর অর্থ জ্ঞান বা অনুসন্ধানকারী, সেটিও হিস্ট্রি শব্দটিরই বিকাশে প্রভাব ফেলেছে। তো ইতিহাস শব্দটিকে যদি আমি ধরি তাহলে দেখা যাবে যেখানে বলা হয়েছে যে অতীতের কোনো ঘটনা সত্যতা যেখানে ছিল আর কি, কোনো সত্য কাহিনী যেটা অতীতে ঘটেছিল, এটা ইতিহাস, বাংলা শব্দ ইতিহাসের তর্জমা করলে এটাই দাঁড়ায়। আবার হিস্ট্রি শব্দটাকে যদি আমি ভাঙি তার অর্থ হলো সত্য জ্ঞান এবং যা অনুসন্ধান করা। তো সেখানে কিন্তু কিছুটা পার্থক্য ইতিহাস এবং ইংরেজির মধ্যে কিছুটা পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়। এই শব্দগত বিশ্লেষণের থেকেই বোঝা যায় ইতিহাস এবং হিস্ট্রির মধ্যে একটি মৌলিক দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে। ইতিহাস বলতে অনেক সময় পৌরাণিক কাহিনী, ধর্মীয় আখ্যান, পুরা কাহিনী কিংবা কাব্য উপাখ্যানকেও বোঝানো হয়ে থাকে। ভারতীয় উপমহাদেশে সংস্কৃত, পালি, প্রাকৃত, তামিল প্রভৃতি ভাষায় রচিত অনেক বংশচরিত মহাকাব্য ধর্মগ্রন্থকে ইতিহাস হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। যেমন পুরাণ, মহাভারত, রামায়ণ ইত্যাদি গ্রন্থে রাজনৈতিক ও সামাজিক ঘটনার যে বিবরণ পাওয়া যায় তা ইতিহাস হিসেবেই বিবেচিত হয়েছে। অতীতের রাজাদের বীরত্বগাথা, যুদ্ধ বিগ্রহ, রাজ্য পরিচালনা, দেবদেবীর কার্যকলাপ এইসব ইতিহাসের অংশ হিসেবে বিবেচিত হতে থাকে। না, ইতিহাসের যে মেন যে বিষয়গুলো বোঝানো হয়েছে অনেক সময় যেগুলো পৌরাণিক কাহিনী, হ্যাঁ, আখ্যান, ধর্মীয় আখ্যান বা পুরা কাহিনী, এইগুলো কিন্তু বেশি বলা হয়েছে, বা যুদ্ধ বিগ্রহ, কোনো দেবদেবীর গল্প, হ্যাঁ, বা কোনো তোর বীরত্ব গাথা, এই ধরনের বিষয়গুলো কিন্তু ইতিহাসের অংশ হিসেবে একটা মর্যাদা বা বিবেচনা করা হয়েছে।
অন্যদিকে হিস্ট্রি আধুনিক ইতিহাস চর্চার একটি পদ্ধতিগত রূপ। আবার হিস্ট্রি শব্দটাতে যখন আসি তখন দেখা যায় যে এটা ইতিহাস চর্চা, মানে ইতিহাসকে কিভাবে আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করব তার একটা পদ্ধতি। এতে কেবলমাত্র ঘটনার বিবরণ নয়, বরং ঘটনার অন্তর্নিহিত কার্যকারণ, পরিণতি ও তার বিশ্লেষণকে অধিক গুরুত্ব দেওয়া হয়। শুধুমাত্র যে ঘটনার বিবরণ করলো তা নয়, কেন হলো, কিসের জন্য হলো, কি কারণে হয়েছে তার সমালোচনা, আলোচনা সবই কিন্তু এই হিস্ট্রিতে আলোচনা মানে গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিত্তি গড়ে উঠেছে তথ্য নির্ভর বিশ্লেষণ, যৌক্তিকতা ও নিরপেক্ষতার উপর। তাই আধুনিক ইতিহাস চর্চায় শুধুমাত্র কাহিনীর বিবরণ নয়, বরং ঘটনার পেছনে কারণ, সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক পরিবর্তনগুলিরও বিশেষ বিশ্লেষণ আবশ্যক বলে বিবেচিত হয়। এই পার্থক্যের ব্যাখ্যায় আধুনিক ঐতিহাসিকদের ভূমিকা অনস্বীকার্য। E.H. কার তার বিখ্যাত গ্রন্থ হোয়াট ইজ হিস্ট্রি এ উল্লেখ করেন, হিস্ট্রি ইজ আ কন্টিনিউয়াস প্রসেস অফ ইন্টারাকশন বিটুইন দ্য হিস্টোরিয়ান অ্যান্ড হিজ ফ্যাক্টস। অর্থাৎ ইতিহাস কোনো কাহিনী মাত্র নয়, বরং অতীত ও বর্তমানের মধ্যে একটি সংলাপ, যেখানে ইতিহাসের দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মার্ক ব্লক তার দ্য হিস্টোরিয়ানস ক্রাফট গ্রন্থে ইতিহাসকে বিজ্ঞানসম্মত অনুসন্ধান হিসেবে তুলে ধরেছেন, যেখানে কেবলমাত্র ঘটনা নয়, বরং তাদের অন্তর্নিহিত দিকগুলো আলোচিত হয়েছে। শুধুমাত্র যে হিস্ট্রি শব্দটি থেকে বোঝা যায় যে শুধুমাত্র যে তার ঘটনা বিবরণ করা যাবে না, সেই ঘটনার বিবরণ, বিশ্লেষণ, তার যৌক্তিকতা, তার কি তার মানে, তার সমালোচনা সবগুলোই কিন্তু দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন গ্রিসে হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হলেও তাকে আরো বেশি করে পৌরাণিক উপাদানে আগ্রহী হিসেবে দেখা যায়। কিন্তু থুকিডিডিস তার দ্য পেলোপোনেশিয়ান ওয়ার গ্রন্থে গ্রিক নগর রাষ্ট্র এথেন্স ও স্পার্টার মধ্যেকার সংঘাতকে ব্যাখ্যা করার সময় কার্যকারণের বৈজ্ঞানিক বিশ্লেষণ করেন, যা আধুনিক হিস্ট্রি চর্চার সূচনা পর্ব বলে গণ্য করা হয়। এখানে দেখা গেছে যে আমরা যাকে ইতিহাসের জনক বলি, যে হেরোডোটাস, তিনি কিন্তু পৌরাণিক কাহিনীকেই বেশি আগ্রহ দেখিয়েছেন, কিন্তু থুকিডিডিস কিন্তু তার পেলোপোনেশিয়ান ওয়ার গ্রন্থে এথেন্স এবং স্পার্টার মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার কার্যকারণ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। মানে থুকিডিডিস কিন্তু পেলোপোনেশিয়ানস ওয়ার গ্রন্থে এথেন্স এবং স্পার্টার মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার ব্যাখ্যা করার সময় তার কার্যকারণ এবং বৈজ্ঞানিক কি বিশ্লেষণ করা যায় তার উপর কিন্তু গুরুত্ব দিয়েছিল। কোনো পৌরাণিক কাহিনীতে তিনি আগ্রহী দেখাননি। ভারতবর্ষে কৌটিল্যের অস্ত্রশাস্ত্র, বাণভট্টের হর্ষচরিত কিংবা মেগাস্তিনিসের ইন্ডিকাতেও কিছুটা আধুনিক ইতিহাস চর্চার প্রবণতা দেখা যায়। তবে এগুলোর অনেক ক্ষেত্রেই পক্ষপাত দুষ্ট এবং তথ্যভিত্তিক বিশ্লেষণের অভাব রয়েছে। যেমন হর্ষচরিতের মধ্যে ভারতের উপজাতিদের রাজনৈতিক ভূমিকাকে তেমনভাবে ব্যাখ্যা করা হয়নি। মেগাস্তিনিস মৌর্য সাম্রাজ্যের যে বর্ণনা দিয়েছেন তা গ্রিক দৃষ্টিভঙ্গিতে রচিত এবং অনেক সময় নিখুঁত নয়। ইতিহাসকাররা যারা ইতিহাস রচনা করেছে প্রাচীন যুগে, তারা কিন্তু কেউই ইতিহাস চর্চার ক্ষেত্রে তারা কিন্তু নিরপেক্ষ ইতিহাস কেউই লিখে যেতে পারেননি। তারা কোনো না কোনোভাবে কাউকে ব্রাত্য করেছে, আবার কাউকে অধিক প্রশংসায় ভূষিত করেছেন। সার্বিকভাবে বলা যায় ইতিহাস শব্দটি অতীত ঘটনার বিবরণী রূপে ব্যবহৃত হলেও হিস্ট্রি শব্দটি সেই ঘটনার অনুসন্ধান, বিশ্লেষণ এবং কার্যকারণ নির্ধারণের বৈজ্ঞানিক প্রক্রিয়া। দুটো জিনিস এখানে লাস্ট মোমেন্টে এসে বুঝতে হবে যে ইতিহাস শব্দটি বলতে গেলে যে একটা ঘটনা, একটা ঘটনার বিবরণ পাওয়া যায়, কিন্তু হিস্ট্রি শব্দটিতে সেই ঘটনার অনুসন্ধান, বিশ্লেষণ, কার্যকারণ, তার বৈজ্ঞানিক প্রক্রিয়া কিন্তু বোঝা যায়। ইতিহাস শব্দটি একটা ঘটনা বলে দেবে, আর হিস্ট্রি শব্দটিতে সেখানে বিশ্লেষণ করবে, বিচার করবে, অনুসন্ধান করবে, তার কার্যকারণের প্রক্রিয়া
নির্ধারণ করবে, এই বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়াগুলো কিন্তু হিস্ট্রি শব্দটির মাধ্যমে বোঝা যায়। ইতিহাসে কল্পনার প্রাধান্য যেমন পরিলক্ষিত হয়, তেমনি হিস্ট্রিতে যুক্তি, তত্ত্ব ও গবেষণার গুরুত্ব অধিক গুরুত্বপূর্ণ। খুব ইম্পর্টেন্ট। ইতিহাসে যেরকম আমরা যারা গল্প পড়ে দিলাম, হ্যাঁ, ব্যঙ্গমা ব্যঙ্গমী, হ্যাঁ, আরও তোর পৌরাণিক যে কাহিনীগুলো আছে সেগুলো থেকে একটা কল্পনার জগৎ বা কল্পনার প্রাধান্য বেশি থাকে, কিন্তু হিস্ট্রিতে তেমন কিন্তু যুক্তি থাকবে, তথ্য থাকবে এবং গবেষণার গুরুত্বপূর্ণ দিক থাকবে। ইতিহাস যেমন সাহিত্যিক ঢঙে কাহিনী উপস্থাপন করতে পারে, হিস্ট্রি তেমন বিষয়গত যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় হিস্ট্রি এবং ইতিহাস একই বিষয়ে দুটি রূপ, একটি সাহিত্যিক ও আবেগপ্রবণ, অপরটি অনুসন্ধানকর্মী ও বিশ্লেষণমূলক। নেক্সট যে প্রশ্নটি আমি পড়াবো একটা টিকা, সেই টিকাটা আমি আগেও 20 নম্বরে কিছুটা পড়িয়েছি, এখানে আবার আছে এবং খুব ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে মেহেরগড় সভ্যতা। এটা টিকা হিসেবে লিখতে আসে, আমি পড়ছি। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম গ্রামীণ সভ্যতাগুলির একটি, যা সিন্ধু সভ্যতার পূর্বসূরি হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। না, ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম যে গ্রামীণ সভ্যতাগুলি একটি হচ্ছে যা সিন্ধু সভ্যতার পূর্বসূরি হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ। সিন্ধু সভ্যতা গড়ে ওঠার আগে এই মেহেরগড় সভ্যতাটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিন্ধু সভ্যতার গোড়ার যে ভিত, মানে গড়ে ওঠার যে ভিত, সেটা কিন্তু মেহেরগড় সভ্যতা থেকেই শুরু হয়। 1974 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাঁসোয়া জারিজ ও মার্কিন প্রত্নতত্ত্ববিদ রিচার্ড মিডো বর্তমানে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কাচ্চি সমভূমিতে বোলান গিরিপথের নিকটে মেহেরগড় নামক স্থানে এই সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। এই আবিষ্কারের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক মহলে প্রচলিত ধারণা ছিল যে সিন্ধু সভ্যতাই ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নগর সভ্যতা। মেহেরগড় সভ্যতা এক্সকাভেশনের আগে কিন্তু দেখা গেছে যে এই সিন্ধু সভ্যতাকেই ঐতিহাসিকরা মেনে নিয়েছিল এটাই সব থেকে প্রাচীন সভ্যতা, কিন্তু মেহেরগড় সভ্যতা যখন আবিষ্কার হলো তখন দেখা যায় যে সিন্ধু সভ্যতারও আগে কিন্তু এই মেহেরগড় সভ্যতা, এবং সিন্ধু সভ্যতা গড়ে ওঠার পেছনেই কিন্তু মেহেরগড় সভ্যতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু মেহেরগড় সভ্যতা আবিষ্কারে প্রমাণ করে যে সিন্ধুর বহু আগেই একটি উন্নত গ্রামীণ কৃষি নির্ভর সমাজ গড়ে উঠেছিল। রেডিও কার্বন পদ্ধতিতে বিশ্লেষণ করে জানা যায় খ্রিস্টপূর্ব প্রায় 7000 থেকে 3000 অব্দ পর্যন্ত সময়কালে মেহেরগড় সভ্যতা বিকশিত হয়েছিল। সিন্ধু সভ্যতার প্রচুর আগে কিন্তু এই মেহেরগড় সভ্যতার কিন্তু একটা অস্তিত্ব লক্ষ্য করা যায় এবং উন্নত। এটি মূলত নব্য প্রস্তর যুগের একটি অনন্য নিদর্শন এবং মধ্যপ্রস্তর যুগের পরবর্তী সময় বিবর্তনের একটি ঐতিহাসিক দলিল। মেহেরগড় সভ্যতা সম্পর্কে জানা যায় যে এখানকার মানুষ প্রথমবারের মতো যাযাবর জীবন ত্যাগ করে একটি নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিল। এই সভ্যতা থেকে, এই মেহেরগড় সভ্যতা থেকেই জানা যায় যে মানুষ আগে যে যাযাবর জীবন যাপন করত সেটা কিন্তু পরিত্যাগ করে তারা কিন্তু একটা পার্মানেন্ট সেটেলমেন্টের কিন্তু জায়গায় আসতে শুরু করে। রোদে শুকনো কাদা ও মাটি দিয়ে সমান মাপের ইট নির্মাণ করে তারা গৃহ নির্মাণ করত। অস্ত্র ও সরঞ্জাম তৈরিতে তারা শুধু পাথর নয়, পশুর হাড়ও ব্যবহার করত। তারা কৃষি ও খাদ্য উৎপাদকে জীবিকার প্রধান মাধ্যম হিসেবে গ্রহণ করেছিল এবং কৃষিকাজের প্রয়োজনেই পশুপালনের উপর জোর দিয়েছিল। এইখানে যখনই পার্মানেন্ট সেটেলমেন্ট হবে, আমি আগেও বলেছি, সেখানে কিন্তু কৃষিকাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কৃষিকাজের সঙ্গে জড়িত বিভিন্ন যে কাজকর্ম, সেই যেমন পশুপালন হোক, সেখান থেকেও কিন্তু একটা পরিস্থিতি বা একটা সমাজ কিন্তু গঠন হবে। তারা পাথরের কোদাল দিয়ে জমি চাষ করত, যা কৃষিভিত্তিক অর্থনীতির সূচনার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সময়ের পরিবর্তনে এই কৃষিভিত্তিক অর্থনীতি ধীরে ধীরে বাণিজ্য ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। খুব স্বাভাবিকভাবেই কৃষি নির্ভর যে সমাজটা, সেটা যখন উন্নত হতে শুরু করবে, ফসল যখন ভরে যাবে, সেখানে কিন্তু অতিরিক্ত ফসল তাদের চাহিদা মেটাবার পর তারা কিন্তু ব্যবসা বাণিজ্যের দিকেও মন দেবে এবং অর্থনীতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা স্ট্রং হতে শুরু করবে।
মেহেরগড়ে আবিষ্কৃত শস্যাগারগুলি এই কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশের দৃষ্টান্ত হিসেবে কাজ করে, যেটাকে বলা হচ্ছে ওই ক্রপ ব্যাংকস বলা হয়, যে শস্যাগারে শস্য রাখা হতো এবং সেটা বাণিজ্যিক কার্যে নিজেদের প্রয়োজনীয় চাহিদা মেটাবার পরে বাণিজ্যিক প্রয়োজনে সেটি কিন্তু ব্যবহার করা হতো এবং অর্থনীতি থেকে সেখান থেকে কিন্তু খুবই স্ট্রং হতো। এইসব শস্যাগার কখনো একক আবার কখনো দ্বৈত রূপে নির্মিত ছিল। মেহেরগড়ে প্রাপ্ত একটি সমাধি থেকে তামার তৈরি পুঁতির সন্ধান পাওয়া গেছে, যা থেকে অনুমান করা যায় এখানকার অধিবাসীরা তামার ব্যবহার জানত। যদিও তখনও মৃৎপাত্র ব্যাপারে নিশ্চিত ধারণা পাওয়া যায় না, এক টাকুয়ার পাথরের মূর্তি ও অনন্য বহু মূল্যবান পুঁথি ও অলঙ্কার আবিষ্কৃত হয়েছে, যা তাদের ধর্মবিশ্বাস এবং শিল্পবোধের প্রমাণ দেয়। তারা যে একটা কোনো ধর্মাচরণ করত, তাদের এই কালচার দিকগুলো বা এইগুলো দিক থেকে কিন্তু বোঝা যায়। আশ্চর্যজনকভাবে এই সভ্যতায় তুলো চাষের নিদর্শন পাওয়া গেছে, যা হরপ্পা সভ্যতার তুলনায় প্রায় 200 বছরের প্রাচীন। কি অবাক কাণ্ড! এই যে তুলোর যে প্রচলনটা, সেটা কিন্তু হরপ্পা সভ্যতারও আহ, আগে, মানে 200 বছর আগে কিন্তু এই তুলোর নিদর্শন কিন্তু পাওয়া যাচ্ছে। এখানকার মানুষ কুমোরের চাকা দিয়ে মাটি থেকে পাত্র নির্মাণ করত এবং বিভিন্ন রঙে সেগুলিকে রাঙাতো, বিভিন্ন কালার করত, ডিজাইন করত, যা তাদের রুচিবোধ এবং শিল্প প্রতিভার পরিচয়। তারা শুধুমাত্র যে কৃষি নির্ভর থেকে একটা স্ট্রং অর্থনীতি তৈরি করেছিল তাই নয়, তারা কিন্তু দেখিয়েছিল যে কিভাবে একটা তাদের কালচারাল দিকটাও কিভাবে তুলে তারা ধরেছিল। বাণিজ্যিক ক্ষেত্রেও মেহেরগড় সভ্যতার ভূমিকা ছিল অসামান্য। এখানকার অধিবাসীরা সুমেরু অঞ্চল থেকে শঙ্খ ও বাদাখশান এলাকা থেকে নীলকান্ত মণি বা ল্যাপিস লাজুলি সংগ্রহ করত, যা বহির্বিশ্বের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্কের ইঙ্গিত দেয়। এইটা কিন্তু প্রমাণ করে, এই দুটো যে জিনিস, এই শঙ্খ এবং যে নীলকান্ত মণি, এরা কিন্তু যে তারা বাইরের দেশের সঙ্গে যে একটা স্ট্রং ব্যবসা বাণিজ্যের সম্পর্ক গড়ে তুলেছিল, এটা কিন্তু তার যথেষ্ট প্রমাণ বহন করে। পোশাক তৈরিতে পশুর লোম ব্যবহৃত হতো। গৃহপালিত পশুর মধ্যে ছাগল, ভেড়া, বড় আকারের ষাঁড় প্রভৃতিকে বশ মানানো হয়েছিল। দৈনন্দিন জীবনে পাথরের জাঁতা, ছুরি, পশুর হাড়ের তৈরি সরঞ্জাম ও নলখাগড়ার তৈরি ঝুড়ির ব্যবহার ছিল প্রচলিত। এইসব উপকরণ সেই সময়কার জীবনযাত্রা ও কৌশলগত উৎকর্ষের দৃষ্টান্ত। প্রত্নতাত্ত্বিক প্রমাণে মেহেরগড় সমাজে শ্রেণী বিভাজনেরও উপস্থিত স্পষ্ট হয়ে ওঠে। কিছু কিছু ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানে দেখা যায় যে মেহেরগড় সমাজে কিন্তু শ্রেণী বিভাজনও ছিল। যত উন্নত হতে থাকবে তার কমপ্লিকেশন বাড়তে থাকবে, এটা আমি আগেও বলেছি। সভ্যতার দ্বিতীয় পর্যায়ে তামা গলানোর প্রচলন শুরু হয়। শুধুমাত্র যে অলংকার তৈরি করছে না, তামা দিয়ে তারা বিভিন্ন ডিজাইনের অলংকার তৈরি করছে এবং গলিয়ে যে শেপ দিতে পারছে, এটা কিন্তু তাদের মধ্যে দেখা যায়। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের খননকালে আবিষ্কৃত বহু কঙ্কালের দাঁতের বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে জানা যায় মেহেরগড়ের প্রাচীন কৃষকদের জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জনসমষ্টির মিল রয়েছে। না, মেহেরগড়ে এক্সকাভেশন করে যে কঙ্কালগুলো পাওয়া গেছে, তাদের দাঁতের এক্সপেরিমেন্ট করে তাদের দেখা গেছে তাদের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার, সাউথ ইস্ট এশিয়ার কিন্তু মানুষদের একটা কিন্তু মিল রয়েছে। এটি ভারতীয় উপমহাদেশীয় সভ্যতার বিকাশে অভ্যন্তরীণ ও বহিঃপ্রবাহের মিশ্রতার সাক্ষ্য দেয় এবং দুটো কালচার যে একসাথে মিশতো, তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল, বিভিন্ন কালচারের লোকেদের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছিল, তার উল্লেখযোগ্য প্রমাণ এটাই। 1994 সালে দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক সম্মেলনে ইতিহাসবিদগণ স্বীকার করে নেন যে মেহেরগড় সভ্যতা ভারতীয় সভ্যতার এক ধারাবাহিক বিবর্তনের অংশ। এটি কেবল সিন্ধু সভ্যতার পূর্বসূরি নয়, বরং ভারতীয় সমাজ ও সংস্কৃতির আদি ভিত্তির অন্যতম স্তম্ভ হিসেবেও বিবেচিত। তো মেহেরগড় সভ্যতার ইম্পর্টেন্স এটাই যে আমাদের যতদিন পর্যন্ত তা খনন কার্য করে আবিষ্কৃত হয়নি, ততদিন পর্যন্ত কিন্তু পৃথিবীর ইতিহাসে সিন্ধু সভ্যতাই সব থেকে প্রাচীন সভ্যতা ছিল। কিন্তু যে মুহূর্তে মেহেরগড় সভ্যতা খনন কার্য শুরু হয়, সেখানে কিন্তু দেখা যায় যে সিন্ধু সভ্যতারও বহু আগে কিন্তু এই মেহেরগড় সভ্যতা ছিল এবং সেটা কিন্তু অত্যন্ত উন্নত। তারা কৃষিকাজে অত্যন্ত উন্নত, তাদের শিল্পবোধ, তাদের কালচার,
তাদের ধর্মাচরণ, তাদের বিভিন্ন ধাতুর ব্যবহার কিন্তু অত্যন্ত উন্নত মানের ছিল। তাদের ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু যথেষ্ট উন্নত মানের ছিল। নেক্সট যে প্রশ্নটা পড়াবো সেটা হচ্ছে, আগে তোদেরকে আমি বুঝিয়েছি এবং আবার সেই প্রশ্নটা 5 নম্বরের প্রশ্নে আছে। সেটা হচ্ছে নব্যপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝো? একটু ঘুরিয়ে, কিন্তু খুব ইন্টারেস্টিং, যেটা আগেও তোদেরকে আমি বলেছি সেটা কিন্তু এখানেও লেখা আছে। প্রাচীন ভারতের প্রাগ ইতিহাসকে যে 3টি পর্বে ভাগ করা হয় তাদের মধ্যে শেষ ও সর্বাধিক উন্নত পর্যায়টি নব্যপ্রস্তর যুগ নামে পরিচিত। এটি একাধারে প্রযুক্তিগত, অর্থনৈতিক ও সামাজিক বিবর্তনের এক গৌরবময় অধ্যায়। বিশ্ব ইতিহাসের ধারায় খ্রিস্টপূর্ব 7000 অব্দের পরবর্তী সময়কে নব্যপ্রস্তর যুগ হিসেবে বিবেচনা করা হলেও ভারতীয় উপমহাদেশে এই যুগের সূচনা ঘটে আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দের পরে। তবে বালুচিস্তানে এই সময়সীমা আরও প্রাচীন, যেখানে খ্রিস্টপূর্ব 6000 অব্দের পরবর্তী সময় থেকে নব্যপ্রস্তর যুগের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ D.P. আগরওয়াল দ্য আর্কিওলজি অফ ইন্ডিয়া গ্রন্থে এই সভ্যতার সূচনাকাল আরও একটু আগেই, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6000-এর কিছু পূর্বে বলে মত প্রকাশ করেছেন। নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হল এই সময়ে মানুষের ধাতুর ব্যবহার জানত না, তবুও তারা পূর্ববর্তী যুগের তুলনায় বেশি মসৃণ ও ধারালো পাথরের অস্ত্র ও সরঞ্জাম তৈরি করতে সক্ষম হয়েছিল। না, এর মেইন বৈশিষ্ট্যটা ছিল কি? এর মেইন বৈশিষ্ট্য ছিল তারা সেইভাবে ধাতুর ব্যবহার করতে কিন্তু সেই মুহূর্তে শেখেনি, কিন্তু তারা যে পাথরের ব্যবহারটা শিখেছিল তা একটা আলটিমেট জায়গায় এসে কিন্তু অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত মসৃণ, অত্যন্ত ধারালো কিন্তু সেই পাথরের জিনিসগুলো তারা তৈরি করতে পারলো। অনেকটা ডেভেলপড হলো। সেই পাথরের যে সরঞ্জামগুলো তারা ইউজ করতো, তারা যে আবিষ্কার করেছিল, সেগুলো কিন্তু এই পর্যায়ে এসে একটা অন্য মাত্রা নিয়েছিল। কিন্তু এই যুগের সবথেকে বিপ্লবাত্মক পরিবর্তন ছিল তাদের অর্থনৈতিক জীবনযাত্রা। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে অর্থনৈতিকগত জীবনযাত্রা তাদের পরিবর্তন ঘটে। এই সময় মানুষ শিকার ও খাদ্য সংগ্রহকারক জীবন ত্যাগ করে খাদ্য উৎপাদন দিকে এগিয়ে যায়। না, তারা খাদ্য সংগ্রহ করতে আর থাকে না, তারা খাদ্য উৎপাদন করে, মানে দ্যাট মিনস কৃষিকাজ করতে তারা কিন্তু আস্তে আস্তে শুরু করে। এই সময় মানুষ শিকার ও খাদ্য সংগ্রহকারক জীবন ত্যাগ করে খাদ্য উৎপাদনের দিকে এগিয়ে যায়। তারা কৃষিকর্মে পারদর্শী হয়ে ওঠে এবং শস্য উৎপাদনকে নিয়মিত জীবিকার রূপ দেয়। কৃষিকাজ, পশুপালন ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়ায় বিকাশের সঙ্গে সঙ্গে তাদের বাসস্থানেরও স্থায়িত্ব আসে। এটা যেহেতু আগেই আমি মেহেরগড় সভ্যতা পড়াতে গিয়ে আমি বললাম যে কৃষিকাজ যখনই এই ভেতরে ঢুকবে তারা কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্টে আসবে, তাদের মধ্যে একটা উন্নত মানের কৃষিকাজ করার প্রবণতা দেখা দেবে। তারা পশুপালন করবে, যেহেতু কৃষিকাজে পশুদের লাগে তাই পশুপালন করবে, এবং অর্থনীতিতেও তারা কিন্তু যথেষ্ট মাত্রা নিয়ে আসবে। এবং সব থেকে বড় কথা, তারা যে খাদ্য সংগ্রহকারক ছিল, তারা সেখান থেকে কিন্তু খাদ্য সংরক্ষণ করতে তারা কিন্তু শিখবে। এই আর্থসামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনের ফলেই এই যুগটি নব্যপ্রস্তর যুগ হিসেবে অভিহিত করা হয়। ভারতের নানা প্রান্তে নব্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেলেও সিন্ধু প্রদেশ, বালুচিস্তান ও পশ্চিম ভারতে এই চিহ্নগুলি অধিক পরিমাণে লক্ষ্য করা যায়। দাক্ষিণাত্যের সগুনাকুল্লু, পিকলিহাল, পূর্ব বিহার, ওড়িশা, আসাম, বালুচিস্তান, ফিলিগুল, মিরফাপুর, বোলারি, ব্রহ্মগিরি প্রভৃতি অঞ্চল থেকে এই যুগের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। নব্যপ্রস্তর যুগের সমাজ জীবনে এই আমূল পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বিখ্যাত ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড মন্তব্য করেছেন, এই সময়ে পাথরের তৈরি শৌখিন হাতিয়ার তৈরির পাশাপাশি মানুষের বাসস্থানকৃত জীবনেরও মৌলিক পরিবর্তন ঘটে। শুধুমাত্র পাথরের যে শৌখিন হাতিয়ারগুলোই আস্তে আস্তে ডেভেলপ, মানে একটা আলটিমেট পর্যায়ে চলে আসে তা নয়,
বাসস্থান যে করতে থাকে তারা, সেখানেও কিন্তু একটা মৌলিক পরিবর্তন আসে। কারণ তারা আগে ভবঘুরের মতো বা যাযাবরের মতো জীবন কাটাতো, এখন তারা কৃষিকাজ করার, যেহেতু তারা পার্মানেন্ট সেটেলমেন্টে এসে তারা কৃষিকাজ করতে কিন্তু শুরু করেছে, এবং সেই হিসেবে তাদের বাড়িগুলোও কিন্তু পরিবর্তন হয়েছে। আগে যারা একটা টেম্পোরারি বাড়িগুলো তারা তৈরি করতে, এখন কিন্তু সেখানে সারা জীবন থাকবে বলে সেই অতি উন্নত মানের বাড়িঘর কিন্তু তারা তৈরি করতে থাকে। তার মতে কৃষিকাজের বিকাশ, জমির সুষ্ঠু ব্যবহার, পশুপালন ও খাদ্য সঞ্চয়ের দক্ষতা মানব সমাজকে এক নতুন ভিত্তির উপর স্থাপন করে। তিনি এই পরিবর্তনগুলিকে এতটাই মৌলিক এবং ব্যাপক বলে মনে করেছেন যে তা নব্যপ্রস্তর বিপ্লব নামে অভিহিত হওয়ার যোগ্য। এই যুগে শুধুমাত্র কৃষিকাজ নয়, বরং মৃৎশিল্পেরও অভাবনীয় উন্নতি ঘটে। সুন্দর ও কারুকার্য পাত্র নির্মাণ, খাদ্য সংরক্ষণের যোগান দেয়। পরবর্তীকালে এই যুগের অন্তিম পর্বে তাম্র ও কার্পাস জাতীয় ধাতুর আবিষ্কার হয় এবং সেগুলি সীমিত ব্যবহারও শুরু হয়। এই প্রেক্ষিতে প্রত্নতত্ত্ববিদ রেমন্ড আলচিন ও ব্রাইট আলচিন এই সময়কালে তাম্রপ্রস্তর যুগ হিসেবেও বলে চিহ্নিত করেছেন। এটা বলতে থাকতে হবে যে নব্যপ্রস্তর যুগের যে শেষ পর্যায়ে যেটা, সেখানে কিন্তু পাথরের ব্যবহার আস্তে আস্তে অনেকটাই কমে থাকে এবং তামার ব্যবহার কিন্তু আস্তে আস্তে শুরু হতে থাকে। তো এই সময়কালকে অনেকেই বিভিন্ন ঐতিহাসিক বা প্রত্নতত্ত্ববিদরা তারা কিন্তু তাম্রপ্রস্তর যুগের সূচনা বলেও অনেকে চিহ্নিত করেছেন। তবে গর্ডন চাইল্ড এই যুগের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেন, নবাশ্বীয় অর্থনীতির স্ববিরোধ থেকেই নাগরিকতার উদ্ভব হয়েছিল। এই বক্তব্যের মূলে রয়েছে কৃষিভিত্তিক অর্থনীতি, খাদ্য সংরক্ষণের ফলে উদ্বৃত্ত খাদ্যের সৃষ্টি, যার পরিণতিতে বাণিজ্য, বিশেষত পেশা, সমাজবিন্যাস ও নগরায়নের পথ প্রশস্ত হয়। তিনি 1936 সালে ম্যান মেক্স হিমসেলফ অ্যান্ড 1940 সালে হোয়াট হ্যাপেন ইন হিস্ট্রি গ্রন্থে এই নব্যপ্রস্তর বিপ্লব তত্ত্বটি বিশদভাবে ব্যাখ্যা করেছেন। ভারতীয় উপমহাদেশে আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 থেকে 3200 অব্দ পর্যন্ত সময়কালকে নব্যপ্রস্তর যুগ হিসেবে ধরা হয়। এটা খুব ইম্পর্টেন্ট যে ভারতে যে নব্যপ্রস্তর যুগটা ছিল সেটা কত থেকে কত, সেটা খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে 3200 অব্দ পর্যন্ত কিন্তু সময়কালকে ধরা হয়। এই সময়কার অন্যতম প্রত্নক্ষেত্র হলো পাকিস্তানের বালুচিস্তান বোলান গিরিপথের কাছে অবস্থিত মেহেরগড়, যা কোয়াটা শহর থেকে প্রায় 150 কিমি দূরে। এটি ছাড়া কিলে-গুল মোহাম্মদ, কাশ্মীরের বুরজাহম, বিহারের চিরান্দ, কোলদি হাওয়া এবং পশ্চিমবঙ্গের পান্ডু রাজার ঢিবি, এই সব জায়গায় নব্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া গেছে। সবশেষে বলা যায়, মধ্যপ্রস্তর যুগের তুলনায় তুলনামূলক স্বল্প সময়ের মধ্যেই নব্যপ্রস্তর যুগের মানুষের বস্তুগত ও সামাজিক জীবনে যে বিপুল পরিবর্তন এসেছিল তা ছিল সত্যিকার অর্থেই এক বিপ্লব। কৃষির বিকাশ, মসৃণ হাতিয়ার নির্মাণ, মৃৎশিল্প, ধাতুর প্রাথমিক ব্যবহার, পশুপালন এবং স্থায়ী বসতির বিকাশ, এই সব কিছুর সমন্বয়ে নব্যপ্রস্তর যুগ মানব সভ্যতার ইতিহাসে এক উল্লেখযোগ্য যুগান্তরের সূচনা করে। এই কারণেই এই সময়কে নব্যপ্রস্তর বিপ্লব নামে অভিহিত করা হয়। না, আবার আমি একটু সামারি করে বলেছি কেন নব্যপ্রস্তর বিপ্লব বলা হয়েছে। একটা বিপ্লব, রেভলিউশন এনে দিয়েছিল। কেননা মানুষরা আগে ভবঘুরের মতো থাকতো, তাদের কোনো পার্মানেন্ট সেটেলমেন্ট ছিল না, তাদের অর্থনীতির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আগে তারা খাদ্য সংগ্রহকারক ছিল, মানে সংগ্রহ করতো। এখন তারা কি করছে? এখন তারা পার্মানেন্ট সেটেল করছে, তাদের ঘর বাড়িগুলো অতি উন্নত মানের বানাচ্ছে, তারা কৃষিকাজ করছে, পশুপালন করছে, অর্থনীতির ক্ষেত্রে শস্য ভাণ্ডার তৈরি করে রাখছে, এবং তারা বিভিন্ন মাটির তৈরি জিনিসপত্র তৈরি করছে। তাদের একটা কালচার, একটা ধর্মবোধ, এই জিনিসগুলো কিন্তু আনছে। একটা টোটাল পরিবর্তন, একটা টোটাল রেভলিউশন তারা কিন্তু তাদের সমাজ জীবন, নগর জীবন, অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে কিন্তু এনে ফেলেছিল। তাই জন্য এই পর্যায়কে, এই নব্যপ্রস্তর যুগকে এই বিপ্লব বলে আখ্যা দেওয়া হয়েছে। নেক্সট যে প্রশ্নটায় আমি আসবো সেটাও আমি আগে একটুখানি বলেছিলাম, সেটা হচ্ছে ভারতের প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য। যে মুহূর্তে আমি পড়লাম যে তিনটে তো আমি এই প্রস্তর যুগটা আছে, প্রাচীন প্রস্তর যুগ,
মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। আমি নব্যপ্রস্তর যুগটা এক্ষুনি আমি পুরোটাই বোঝালাম যে কিভাবে কি ঘটেছিল এবং তার যে সূত্রপাত কোথায় হয়েছিল, সেই প্রাচীন প্রস্তর যুগের যে বৈশিষ্ট্য সেখানে এইটা কিন্তু এখানে এখন আলোচনা করব। ভারতের প্রাচীন ইতিহাসের সূচনা পর্বে যে যুগটি প্রথমে আলোচনার দাবি রাখে তা হলো প্রস্তর যুগ। ইউরোপীয় প্রত্নতাত্ত্বিকদের অনুসরণে ভারতের প্রস্তর যুগে মূলত 3টি পর্বে ভাগ করা যায়: প্রাচীন, মধ্য এবং নব্য। এদের মধ্যে সবচেয়ে প্রাচীন হলো প্রাচীন প্রস্তর যুগ বা পুরা প্রস্তর যুগ, যাকে ইংলিশে প্যালিওলিথিক যুগও বলা হয়। ভারতীয় উপমহাদেশে এই যুগের সূচনা ঘটেছিল আনুমানিক 30 লক্ষ বছর পূর্বে এবং এর পরিসমাপ্তি হয়েছিল প্রায় 10,000 বছর আগে। এই যুগের সূচনায় যে মানব জাতির অস্তিত্ব পাওয়া যায় তারা ছিল হোমো হেবিলিস নামে পরিচিত আদিম মানব গোষ্ঠী। ক্রমশ বিবর্তনের মাধ্যমে এই মানব গোষ্ঠী থেকে হোমো ইরেক্টাস, হোমো সেপিয়েন্স এবং পরিশেষে হোমো সেপিয়েন্স মানবের উদ্ভব ঘটে। এই প্রাচীন প্রস্তর যুগকে আরো 3টে ভাগে শ্রেণীবদ্ধ করা যায়। একটা হচ্ছে নিম্ন, মধ্য ও উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। সময় ও পরিসরের বিচারে এই যুগটি পৃথিবীর প্লাইস্টোসিন যুগের অন্তর্গত, যা বরফ যুগ নামেও পরিচিত। প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল প্রাথমিক মানব সমাজের অস্তিত্ব এবং তাদের জীবনযাত্রার ধরন। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অভাবে এই যুগের মানব জীবনের পূর্ণ বিবরণ পাওয়া না গেলেও পাওয়া গিয়েছে কিছু করটি বা দেহাবশেষ। পুরোপুরি এই প্রাচীন প্রস্তর যুগের মানুষরা কিভাবে তারা জীবনযাপন করতো, তাদের সামাজিক অস্তিত্ব কেমন ছিল তা সঠিকভাবে পুরোপুরি একেবারে ডিটেলসে জানা না গেলেও কিছু মাথার খুলি এবং তাদের দেহাবশেষ থেকে কিন্তু সেগুলি পরীক্ষা নিরীক্ষা করে সেই যুগের মানুষের শারীরিক গঠন, মস্তিষ্কের গঠন এবং মনস্তাত্ত্বিক প্রবণতা সম্বন্ধে কিছুটা ধারণা পাওয়া যায়। ভারতের প্রাচীন এই মানব গোষ্ঠীর সঙ্গে ইন্দোনেশিয়া, চীন, জাভা, ইথিওপিয়া ও কেনিয়া প্রভৃতি অঞ্চলে প্রাচীন মানবদের মধ্যেও মিল লক্ষ্য করা যায়। এই যুগের মানুষ মূলত খাদ্য সংগ্রাহক ছিল। তারা খাদ্য সংগ্রহ করত, তারা উৎপাদন করতে জানতো না। তারা শিকার করে পশু পাখির মাংস আহরণ করত এবং পাশাপাশি বনজ ফলমূল ও কন্দ জাতীয় উদ্ভিদ সংগ্রহ করেও খাদ্যের যোগান দিত। কৃষিকাজ, পশুপালন বা স্থায়ী আবাসের কোনো চিহ্নই এই যুগে পাওয়া যায় না। তারা মূলত খোলা আকাশের নিচে অথবা প্রাকৃতিক গুহায় বাস করত। যেরকম পশুরা এখন যেরকম বাস করে সেরকমই কিন্তু পরিস্থিতি ছিল মানুষেরও। অস্ত্র নির্মাণের ক্ষেত্রে প্রস্তর যুগের মানুষের দক্ষতা ছিল উল্লেখযোগ্য। প্রাথমিক পর্যায়ে তারা নুড়ি ও কোয়ার্টজাইট পাথরের টুকরোকে চিপে ধারালো অস্ত্র তৈরি করত, যেমন কুঠার, হাত কুঠার, পাথরের ছুরি ইত্যাদি। সময়ের সঙ্গে সঙ্গে এই অস্ত্র আরো উন্নত হতে থাকে। টেকনোলজি, এই যে বললাম টেকনোলজি কিন্তু আস্তে আস্তে আরো উন্নত, সবসময়ের জন্য টেকনোলজি এক পর্যায় থেকে আরেক পর্যায়ে কিন্তু উন্নত হতে থাকে। হালকা এবং এখানেও যে পাথরের যে অস্ত্রগুলো তারা তৈরি করতো প্রথমের দিকে যেরকম ছিল, পরবর্তীকালে সেগুলোকে আরো ডেভেলপ করে আরো উন্নত মানের তৈরি করা হয়। হালকা ও সূক্ষ্মতর হতে থাকে। উচ্চ প্রাচীন প্রস্তর যুগে ছুরি, বুরিন ও ব্লেড ইত্যাদির ব্যবহার বেড়ে যায়। ভারতের বিভিন্ন অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগের উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে। যেমন পশ্চিম পাঞ্জাবের সোয়ান নদীর উপত্যকায় প্রচুর একমুখী ও দ্বিমুখী কোপনি পাওয়া গিয়েছে। তামিলনাড়ুর পাক্কম ও কর্ণাটকের ঘাটপ্রভা ও মহারাষ্ট্রের নোভাসা, রাজস্থানের দিদওয়ানা ও কাশ্মীর ও হিমাচলের শিবালিক পার্বত্য অঞ্চলে এই যুগের অস্ত্র ও বস্তু প্রযুক্তির নিদর্শন মিলেছে। মধ্যপ্রদেশের ভীমবেটকা অঞ্চলে পাওয়া গিয়েছে গুহাচিত্র, পশু পাখির অস্থি, যেমন গরু, মোষ, হরিণ ও শুয়োরের ও নেকড়ে ইত্যাদি। এই সমস্ত নিদর্শন থেকে বোঝা যায় মানুষ কিভাবে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সহাবস্থান করত এবং বেঁচে থাকার রণকৌশল গড়ে তুলেছিল। তারা কিন্তু অত্যন্ত হার্ড ওয়ার্ক করতো। আমাদের মতো টেকনোলজি একদম উন্নত হয়ে চেয়ারে বসে এই আমি ল্যাপটপের সামনে সমস্ত কিছু করছি, তাদের জীবনটা কিন্তু এতটাই সহজ ছিল না, অত্যন্ত স্ট্রাগল লাইফ ছিল। আমাদের হয়তো কমপ্লিকেশন অনেক বেড়েছে, কিন্তু তাদের কমপ্লিকেশন অত ছিল না, কিন্তু তাদের লাইফের স্ট্রাগলটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল। যেরকম জঙ্গলে পশুরা আজ বেঁচে আছে, যেভাবে স্ট্রাগল করে বেঁচে আছে,
তারা মানুষরাও কিন্তু একসময় সেরকম স্ট্রাগল করেই বেঁচেছিল। এবং সব থেকে বড় কথা, পশুরা কিন্তু রাত্রিবেলায়, কিছু পশু কিন্তু রাত্রিবেলায় অনেক দূর পর্যন্ত দেখতে পেত তাদের রাত্রিবেলা, কিন্তু মানুষের কিন্তু রাত্রিবেলা দেখতে পেত না সেই হিসেবে, ঠিক আছে। তো সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ, তাদেরকে কিন্তু অনেকটাই স্ট্রাগল করতে হতো। মানুষের কোনো আত্মরক্ষার জিনিসই ছিল না। আমি বলেওছি এর আগে যে মানুষ কেন জঙ্গল ছেড়ে শুধুমাত্র মানুষরাই শুধুমাত্র এই সভ্য জগতে এই ঘর বাড়ি, সিমেন্টের একটা ঘরে আমরা চলে এলাম এবং এত উন্নত টেকনোলজি ইউজ করছি শুধুমাত্র ব্রেনের জন্য। না আমাদের বড় বড় দাঁত আছে, না নখ আছে, না গায়ে প্রচন্ড পরিমাণে যে শক্তি, সেই শক্তিও কিন্তু আমাদের নেই। আমাদের যেটা ভয়ঙ্কর ভাবে আছে সেটা হচ্ছে বুদ্ধি, এই ব্রেন ম্যাটারটা যেহেতু অত্যন্ত উন্নত মানের, তাই জন্যই আমরা কিন্তু অনেক এই একটা উন্নত পর্যায়ে এসে দাঁড়িয়েছি। বিশেষভাবে উল্লেখযোগ্য ভীমবেটকা, আদমগড় ও মেরেহানা অঞ্চলে প্রাপ্ত গুহা চিত্রগুলি। এগুলি পৃথিবীর প্রাচীনতম চিত্রশিল্পের অন্যতম নিদর্শন হিসেবে বিবেচিত হয়। এই চিত্রগুলিতে শিকারের দৃশ্য, জীবজন্তুর অবয়ব এবং মানুষের নানান দৈনন্দিন কর্মকাণ্ড চিত্রিত হয়েছে। এগুলো মানে আলাদা লেভেলের একটা জিনিস। এখানে বোঝা যায় যে কিভাবে তারা তাদের জীবনযাত্রাটাকে তারা এন্টারটেন হতো কিভাবে, মেয়েদেরকে এন্টারটেন করতো কিভাবে। সেখানে কিন্তু তারা বিভিন্ন জীবজন্তু যে দেখতো তাদের কিন্তু ছবি তারা আঁকতো। তারা যে দৈনন্দিন যে কি কাজকর্ম তারা করতো, সেই জিনিসগুলো কিন্তু, তাদের কি ফেস্টিভ্যাল তারা পালন করতো, সেগুলো কিন্তু তারা এই গুহাচিত্রে ফুটিয়ে তুলতো। যা থেকে বোঝা যায় যে আদিম মানুষের মধ্যে চিন্তা ও অভিব্যক্তির ক্ষমতা ক্রমশ বিকাশ লাভ করছিল। সমগ্র প্রাচীন প্রস্তর যুগকে একটি বিবর্তনশীল সভ্যতা বলেই ধরা যায়, কারণ নিম্ন প্রাচীন প্রস্তর যুগ থেকে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ পর্যন্ত অস্ত্র নির্মাণ, খাদ্য সংগ্রহের কৌশল, বাসস্থানের গঠন, শিল্প চর্চা, সামগ্রিক সামাজিক গঠন এবং ক্রমবিকাশের মধ্য দিয়ে গিয়েছে। এই কারণে এই যুগকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রারম্ভিক অধ্যায় হিসেবে গণ্য করা হয়। তো প্রাচীন প্রস্তর যুগটায় মানুষ কিভাবে ছিল, এর বৈশিষ্ট্যগুলো মেনলি, যদি এর বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করি, সেটা কি না, মানুষরা আহ যাযাবর জীবন যাপন করতো। তারা খোলা আকাশের নিচেই থাকতো বা কোনো সময় গুহার ভেতরে থাকতো। তারা পাথরের অস্ত্র তৈরি করতো। সেই পাথরের অস্ত্রগুলোকে তারা আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে, যা দিয়ে তারা খাদ্য সংগ্রহ করতো। শুধু তারা পশু শিকার করতো এবং বনজ ফলমূলও তারা তুলে আনতো, তারা খেত ওই জিনিসগুলো। এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের রিচুয়াল যেগুলো, তারা যে শিল্প, যে কর্মগুলো অত্যন্ত দুর্দান্ত। আমি জানি না এখনো সেরকম কেউ ওই চিত্র এখনো কোনো পেন্টার ওইভাবে আঁকতে পারবে কিনা। যারা চিত্রশিল্পী তারাই তার মানে কি মাহাত্ম্য বুঝতে পারবে যে এই যে গুহায় যে গুহা চিত্র একটা, তাদের কাছে একটা লার্নিং প্রসেস, বিশাল বড় লার্নিং প্রসেস। এবং মানুষ যে কিভাবে আস্তে 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 ডেভেলপ করতে শুরু করছে, সেটাও কিন্তু এই প্রস্তর যুগ থেকেই, প্রাচীন প্রস্তর যুগ থেকেই আস্তে আস্তে বোঝা যায়। এরপরে যে প্রশ্নটা আমি পড়াবো সেটা হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাস অনুধাবনে চৈনিক সাহিত্য উপাদানে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত চৈনিক পরিব্রাজকরা ভারতে পরিব্রাজন করতে এসছিল, তারা ট্রাভেল করে গেছে, তাদের কিন্তু তাদের লেখা যে বইগুলো খুবই মানে কি বলবো না, সোর্স, অ্যানসিয়েন্ট ইন্ডিয়াকে জানার জন্য একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট। সেখান থেকে কিন্তু আমরা এই প্রাচীন ইতিহাস সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে দেশীয় সাহিত্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বিদেশি বিবরণ, এই তিনটি প্রধান উৎস ভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মধ্যে চৈনিক পর্যটকদের বিবরণ বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারতীয় উপমহাদেশে আগত চৈনিক পর্যটকরা ধর্মীয় তীর্থ, শিক্ষা, সংস্কৃতি ও অনুসন্ধানের উদ্দেশ্যে দীর্ঘ সময় অবস্থান করেন এবং তাদের রচনায় ভারতীয় সমাজ, সংস্কৃতি, ধর্ম ও রাজনীতি সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে। এই সব সাহিত্য উপাদান প্রাচীন ভারতের ইতিহাসে অনুধাবনে একটি বহির্দেশীয় অথচ বিশ্বাসযোগ্য দৃষ্টিকোণ প্রদান করে। প্রথমেই যে চীনা পরিব্রাজকের নাম বলবো, তিনি হলেন ফা হিয়েন। পঞ্চম শতকের গোড়ার দিকে গুপ্ত যুগে ভারত ভ্রমণকারী ফা হিয়েন মূলত বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ ও পবিত্র স্থান দর্শনের জন্য ভারতে এসেছিলেন। তিনি পাটলিপুত্র,
শ্রাবস্তী, কুশীনগর, কাশী প্রভৃতি স্থানে অবস্থান করেন। তার রচনায় গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা, আইন শৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় সহনশীলতার চিত্র পাওয়া যায়। ফাহিয়েন বলেন, গুপ্ত আমলে অপরাধ প্রবণতা কম ছিল এবং বিচার ব্যবস্থা তুলনামূলকভাবে মানবিক ছিল। তার বিবরণ থেকে গুপ্ত সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো ও বৌদ্ধ ধর্মের বিকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায়। ফাহিয়েন যে সময় এসেছিলেন তখন ভারতে যারা রাজত্ব করছিল তারা হচ্ছে এই গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের কতটা উন্নত ছিল এবং তাদের যে তাদের শিক্ষা দীক্ষা, রাজনীতি, তাদের ধর্মীয় আচরণ, সমাজ ব্যবস্থা, আইন কানুন অত্যন্ত উন্নত মানের ছিল বলেই ফাহিয়েন তার বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছেন। এবং বৌদ্ধ ধর্মের যে বিকাশ এখানে ভারতে যে কিভাবে বৃদ্ধি পাচ্ছে তারও কিন্তু উল্লেখ ফাহিয়েন তার গ্রন্থে উল্লেখ করেছেন। নেক্সট যিনি আসেন তিনি হচ্ছেন হিউয়েন সাং। হিউয়েন সাং সপ্তম শতকে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে সফর করেন। তিনি নালন্দা, তক্ষশিলা ও অন্যান্য প্রাচীন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং দীর্ঘ 16 বছর ভারত বাস করেছেন। অনেক বছর তিনি এখানে ছিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রেটেস্ট ইউনিভার্সিটি সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিনি পড়াশোনা করেছেন। তার রচিত গ্রন্থ সিইউকি একটি অমূল্য ঐতিহাসিক দলিল। তিনি লিখেছেন এই সিইউকি মানে হচ্ছে রেকর্ডস অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তিনি লিখেছেন যে এই অমূল্য ঐতিহাসিক দলিল কিন্তু এই সিইউকি। এতে তিনি বিভিন্ন রাজ্যের শাসন ব্যবস্থা, নগরায়ন, সামাজিক প্রথা, ধর্মীয় জীবন, ভাষা ও শিক্ষার বিস্তৃত বিবরণ দিয়েছেন। তিনি হর্ষবর্ধনের প্রশাসনিক দক্ষতা ও হিন্দু বৌদ্ধ ধর্মের সহাবস্থানকে তুলে ধরেছেন। তার বিবরণ নালন্দা বিশ্ববিদ্যালয়ের গঠন, পাঠ্যক্রম ও আন্তর্জাতিক মর্যাদা বোঝাতে সহায়তা করে। এই জিনিসগুলো তার এই সিইউকিউ বইতে সেই যুগের কিন্তু সমাজে যে শাসন ব্যবস্থা ছিল, নগরায়ন ছিল, কিরকম সামাজিক প্রথা ছিল, ধর্মীয় আচরণ কি ছিল এবং সর্বোপরি হর্ষবর্ধনের যে প্রশাসনিক দক্ষতা তা কিন্তু তিনি তুলে ধরেছিলেন এই গ্রন্থটিতে। এবং নালন্দা বিশ্ববিদ্যালয় সেই সময় যে কত উন্নত মানের ছিল তাও তিনি কিন্তু তার গ্রন্থে তুলে ধরেছেন। এরপরে যিনি চীনা পরিব্রাজক ছিলেন তিনি হচ্ছে ইৎসিং। ইৎসিং সপ্তম শতাব্দীর শেষ ভাগে ভারত আগমন করেন। তিনি পালি ও সংস্কৃত ভাষায় ধর্মগ্রন্থ অনুবাদে পারদর্শী ছিলেন এবং বৌদ্ধ ভিক্ষুকদের জীবনযাত্রা, আচরণবিধি ও আচারশাস্ত্র নিয়ে রচনা করেছেন। তার গ্রন্থ আর রেকর্ড অফ দ্য বুদ্ধিস্ট রিলিজিয়ন অ্যাজ প্র্যাকটিসড ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য মালয় আর্চিওপেলাগো ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ সংস্কৃতির তুলনামূলক বিশ্লেষণ প্রদান করে। তিনি নালন্দার শিক্ষক ও ছাত্র সম্পর্ক ও পাঠ্যপদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। চৈনিক পর্যটকদের বিবরণ সমকালীন ভারতীয় সূত্রের সঙ্গে তুলনা করে ইতিহাসের পুনর্গঠনে সাহায্য করে, কারণ এই বিবরণগুলো একাধারে প্রত্যক্ষ পর্যবেক্ষণ নির্ভর এবং ভ্রমণ নামার আকারে রচিত হওয়ায় এতে সাহিত্যিক অলঙ্কার ও পৌরাণিক অতিরঞ্জন কম। এখানে কোনো অনেকটাই নিরপেক্ষ ইতিহাস পাওয়া গেছে এই চীনা পরিব্রাজকের বিভিন্ন গ্রন্থ থেকে। কোথাও অতিরঞ্জিত সেরকম ভাবে নেই এবং কোনো গল্পগাথা বা কোনো ওই ফিকশন বিষয়টা কিন্তু অনেকটাই কম ছিল। এছাড়া চৈনিকদের দৃষ্টিভঙ্গি একান্তভাবে ধর্মীয় হলেও তারা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক তথ্য নিখুঁতভাবে লিপিবদ্ধ করেছেন। এই বিবরণ থেকে গুপ্ত ও উত্তর গুপ্ত যুগ, হর্ষবর্ধনের সাম্রাজ্য, শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় বিকাশ সম্পর্কে বহুমাত্রিক তথ্য মেলে। চৈনিক সাহিত্যের উপাদান প্রাচীন ভারতের ইতিহাস চর্চার এক অনন্য অপরিহার্য উৎস। এগুলোর মাধ্যমে শুধু বৌদ্ধ ধর্ম নয়, সমগ্র সমাজ ও রাজনীতি ও সংস্কৃতির একটি বস্তুনিষ্ঠ চিত্র পাওয়া যায়। তাই ইতিহাস অনুধাবনে এই বিদেশি সাহিত্যের গুরুত্ব অপরিসীম। স্যার, আমি লাস্ট যে প্রশ্নটি আমি পড়াবো সেটি হলো হরপ্পা সভ্যতার ধর্মের চরিত্র। সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে আমরা সরাসরি খুব বেশি তথ্য পাই না,
কারণ এই সভ্যতার ধর্মীয় অনুষঙ্গ সমূহ সম্পর্কে কোনো লিখিত দলিল আজও আবিষ্কৃত হয়নি। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বিশেষ স্থাপত্য, ভাস্কর্য, শিলমোহর ও বিভিন্ন প্রতীক বিশ্লেষণ করে হরপ্পাবাসীর ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠানের কিছু আভাস পাওয়া যায়। প্রথমত, হরপ্পার ধর্মজীবন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানে বিশিষ্ট কোনো মন্দির স্থাপনের সন্ধান মেলে না। কোনো মন্দির, কোনো বিশিষ্ট দেবতার মন্দির আছে সেরকম কিন্তু মেলে না। যদিও কিছু অট্টালিকা আবিষ্কৃত হয়েছে যেগুলিকে কেউ কেউ উপাসনালয় বা মন্দির বলে বিবেচনা করেছেন, তবে এই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। বিশিষ্ট ইতিহাসবিদ রামশরণ শর্মা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে হরপ্পা সভ্যতায় মন্দিরের অস্তিত্ব ছিল না, তবে উপাসনার জন্য বিশেষ হলঘর বা সভাস্থান সম্মেলন স্থলের অস্তিত্ব ছিল বলেই মনে করা হয়। এই রামশরণ শর্মা তিনি মনে করেছেন যে কোনো একটা দেবদেবীর মূর্তি আছে সেখানে মন্দির তৈরি হয়েছে তা নয়, তারাই একটা প্রার্থনা করতো, উপাসনালয় ছিল, কোনো একটা ধর্মীয় আচরণ অনুষ্ঠান করতো, তার জন্য একটা কক্ষ, বিশাল বড় কক্ষ ছিল এবং সেখানে তারা তাদের ধর্মীয় আচরণ পালন করত। আবার পুরোহিত রাজা ধরনের কিছু মূর্তির মাধ্যমে হরপ্পা প্রশাসনে ধর্মের প্রভাব অনুমান করা গেলেও সরাসরি পুরোহিত শ্রেণীর অস্তিত্ব স্পষ্ট নয়, যা এই সভ্যতায় গড়ে ওঠা সংগঠিত ধর্ম ব্যবস্থার অনুপস্থিতিকে নিদর্শন করে। হরপ্পাবাসীরা সম্ভবত টোটেন উপাসনায় অনুগামী ছিল। টোটেন বলতে প্রাণী, বৃক্ষ কিংবা পাথরের মতো জড় পদার্থকে অতি প্রাকৃত শক্তির প্রতীক বলে পূজা করার চল বোঝায়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় হরপ্পাবাসীরা লিঙ্গ পূজা, শক্তি পূজা, মাতৃপূজা ও যোনি পূজার মতো উর্বরতা কেন্দ্রিক ধর্মচর্চার প্রতি আকৃষ্ট ছিলেন। একাধিক পোড়ামাটির নারী মূর্তি আবিষ্কৃত হয়েছে, যেগুলি অনেকেই ভূমাতৃকা বা উর্বরতার প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন। ডক্টর দিলীপ চক্রবর্তী একটি শিলমোহর এমন এক নারী মূর্তি বিশ্লেষণ করেছে যার যোনি থেকে একটি বৃক্ষ উৎপন্ন হচ্ছে। এই চিত্র নারীর উর্বরতা শক্তির প্রতীক বলেই মনে করা হয়। জন মার্শাল এই নারী মূর্তিকে শাকম্ভরী দেবী প্রতিরূপ বলে চিহ্নিত করেছেন। যে আমাদের যে উৎপত্তি, প্রত্যেকটা মানুষের যে উৎপত্তি কোন অঞ্চল থেকে, সেখান থেকে কিন্তু এইটা একটা প্রতীকী রূপ করে, বিশেষ করে প্রকৃতির পূজার একটা গুরুত্বপূর্ণ দিক ছিল। এই সভ্যতা ধর্মীয় প্রতীকগুলোর মধ্যে স্বস্তিকা একটি গুরুত্বপূর্ণ চিহ্ন, যেটা আমরা এখনো পর্যন্ত পূজায় ইউজ করি, যা সূর্য পূজার ইঙ্গিতবাহী। একাধিক দেবদেবীর পূজার প্রচলন ছিল বলেও অনুমান করা হয়। একটি শিলমোহরে 7টি নারী মূর্তির উপস্থিতির ভিত্তিতে অনেকে একে সপ্ত মাতৃকা বলে অভিহিত করেছেন। বিভিন্ন পোড়ামাটির নারী মূর্তি অর্ধনগ্ন অবস্থায় আবিষ্কৃত হয়েছে, যেগুলি সম্ভবত উর্বরতার দেবীর বিকল্প রূপ হিসেবে পূজিত হতো। অনেক শিলমোহরে একশৃঙ্গ বিশিষ্ট চতুষ্পদ প্রাণীর ছবি দেখা যায়, যাকে আধুনিক প্রত্নতত্ত্ববিদেরা ইউনিকর্ন নামে অভিহিত করেছেন। একটা ফিকশন পশু, যেটা বলা হয় যে একটা ঘোড়ার মতো, তার মাথায় সামনে একটা শিং মতো আছে, তাদেরকে ইউনিকর্ন বলা হয়। ঐতিহাসিক ব্যাসেম আবার একাধিক পশুর মূর্তিকে মিলিয়ে এদের আদি শিবের প্রতিরূপ হিসেবে ব্যাখ্যা করেছেন। যেমন হাতি, গন্ডার, বাঘ, মহিষ, হরিণের সমন্বিত উপস্থাপনায় তিনি হিন্দু ধর্মের আদি শিব বা এর ইঙ্গিত পেয়েছেন বলে উল্লেখ করেন। শিলমোহরগুলির বিশ্লেষণ থেকে বোঝা যায় যে হরপ্পাবাসীরা একাধিক উপাসনালয়ে উপাসনা করতেন এবং নানা ধরনের পশু পাখিকে দেবতারূপে পুজো করতেন। ষাঁড়, হাতি, হরিণ, গন্ডার, মহিষ ও বাঘের পূজার প্রচলন ছিল। নাগ পূজা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া পিপল বৃক্ষ, জল, আগুন, ভূত, প্রেত ও সাপের ফনাকেও পূজিত হতে দেখা যায়। এতে বোঝা যায় যে এই সভ্যতার মানুষ প্রকৃতির শক্তির প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিল এবং তাদের আরাধনায় কেন্দ্রবিন্দু ছিল মূলত প্রাকৃতিক উপাদান। প্রকৃতিকেই তারা মেনলি, কারণ প্রকৃতির মাধ্যমে প্রকৃতির দ্বারাই তো তারা মিষ্টিত ছিল বেসিক্যালি, তো প্রকৃতি পূজাই তাদের কিন্তু কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হরপ্পাবাসীদের ধর্মীয় আচার অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ ছিল মৃতদেহ শেষকৃত্য। এখানে প্রধানত সমাধি প্রথা প্রচলিত ছিল। দাহ করার কোনো নিদর্শন পাওয়া যায়নি। যারাই মারা যেত তাদেরকে কিন্তু মাটির নিচে সমাধি করা হতো, কোনো দাহ প্রচলন কিন্তু ছিল না। সমাধি প্রথার মধ্যে 3 ধরনের রীতি লক্ষ্য করা যেত: মৃতদেহের সঙ্গে ব্যবহৃত সামগ্রী পূর্ণ সমাধি, আংশিক সমাধি, মৃতদেহের দেহাবশেষ পাত্রে সংরক্ষণ করে সমাধি। 3টে পদ্ধতি এখানে প্রকাশ করা হয়েছে। একটা মৃতদেহ, তার সঙ্গে
সেই যে জিনিসগুলো ইউজ করতো সেগুলো কিন্তু তার সঙ্গে দিয়ে তাদের সমাধি দেওয়া হতো, আংশিক সমাধি দেওয়া হতো এবং মৃতদেহের দেহাবশেষ কোনো একটা পাত্রে, কিছুটা পাত্রে রেখে সংরক্ষণ করে সেই সমাধি কিন্তু দেওয়া হতো। লোথালের একটি সমাধিক্ষেত্রে একসঙ্গে এক নারী ও এক পুরুষের কঙ্কাল শায়িত অবস্থায় পাওয়া গিয়েছে। এটা একটুখানি নেট সার্চ করলেই এটা খুব ভালোভাবেই পাওয়া যায়। আবার কালীগঙ্গায় ইটের তৈরি এক সমাধিস্থল আবিষ্কৃত হয়েছে, যেখানে দেহাবশেষের কোনো চিহ্ন না থাকলেও কিছু পাত্র পাওয়া গিয়েছে। উপসংহারবশত হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন ছিল মূলত প্রকৃতি পূজা কেন্দ্রিক, প্রকৃতি নির্ভর এবং উর্বরতা আরাধনার উপর ভিত্তি করেই গড়ে ওঠা। এখানকার ধর্ম ব্যবস্থা ছিল সংগঠিত পুরোহিততন্ত্র বিহীন, কোনো পুরোহিত দ্বারাই যে পরিচালিত হতো তা কিন্তু এখানে সেইভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এবং মন্দির নির্ভরতাহীন এক অর্গানিক বিশ্বাস ব্যবস্থা, যা সরাসরি মানুষের দৈনন্দিন জীবন এবং প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। আজ আমি 6টা প্রশ্ন 5 নম্বরে কুড়িয়ে দিলাম। পরবর্তী পর্যায়ে আমি চেষ্টা করব আরও কিছু প্রশ্ন আমি কমপ্লিট করে দেওয়ার। যেখানেই যার অসুবিধা হবে আমাকে কমেন্ট সেকশনে জানালে আমি যতটা সম্ভব আমি সেটা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবং এই যে 5 নম্বরের প্রশ্নগুলো, যেভাবে 20 নম্বরের প্রশ্নগুলো PDF এর আমি আকারে দিয়ে দিয়েছি, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করেছে, সেই হিসেবে এটাও আমার সঙ্গে যারা যারা যোগাযোগ করবে তাদের কিন্তু নিচের ডেসক্রিপশন বক্সে যে আমার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার কিন্তু আমি এই PDFটা ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটোই কিন্তু পাঠিয়ে দেবো। আজকে আমি এই পর্যন্তই ক্লাসটি রাখছি। পরবর্তী পর্যায়ে আমি পরবর্তী ক্লাসে আরও কিছু প্রশ্ন নিয়ে আবার আসবো। টাটা।